গতকাল রাতে ফরিদা পাগলের মতো গ্রামের রাস্তা দিয়ে চলছিল। সেই সময় ডাকাতদের নজরে পড়ে। ডাকাতরা তাকে নির্জন স্থানে ধরে নিয়ে গিয়ে খুব বাজেভাবে নির্যাতন করে ফেলে রেখে যায়। আশেপাশে কেউ না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে ফরিদা সেখানে মারা যায়। সে এক যন্ত্রণাময় মৃত্যু, সারা শরীরে আঘাতের চিহ্ন, ব্যথায় চিৎকার করে যাচ্ছিল। এখান থেকে লোকালয় দূরে বলে ফরিদার চিৎকার কারো কানে যায়নি। সে কষ্টে যন্ত্রণা সেখানে পড়ে থাকে। আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে যায়, চলে যায় সে না ফেরার দেশে। সকালে ফরিদার মৃত্যুর খবর শোনার পর থেকে লালবনু বেশ ভেঙে পড়েছে। ফরিদা যে অন্যায় করেছে তার শাস্তি পেয়েছে। অন্যায়, ভুল, পাপ করলে শাস্তি পেতে হয়। লালবানু এটা বুঝতে পেরেছে। সেও তো ভুল করেছে। লালবানু ফুলজানের কবরের সামনে এসে দাঁড়ায়। এখানে নিজাম মৃত ফুলজানকে মাটি চাপা দিয়েছে। মাজেদের কথায় মাজেদের সেদিন বড্ড তাড়া ছিল, সেজন্য সে লালবানুর চোখ মেলার অপেক্ষা করেনি। লালবানু সব কিছু ভাবছিল। এসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি চলে আসে। সেদিনের ঘটনা চোখের সামনে স্পষ্টভাবে তার মনে পড়ে। সেদিন প্রথম যখন ফরিদা জানায় ফুলজান বেঁচে নেই, লালবানুর চোখ মেলার অপেক্ষা না করে তার ফুলজানকে কবর দেওয়া হয়েছে। তখন লালবানু সব কিছুকে পেছনে ফেলে দৌড়ে ফুলজানের কবরের কাছে চলে আসে। পাগলের মতো আচরণ করা শুরু করে। লালবানু তার হাত দিয়ে ফুলজানের কবরের মাটি সরাতে থাকে আর বলে, আমার মায়া বাইচা ছিল, সে মরে নাই। তার এইভাবে কেউ মাটি দিতে পারে না। আমার মায়া এখন আমারে দেখে নাই, আমি তারে দেখি নাই। আমার মায়া এইভাবে যাইতে পারে না। এটা বলে লালবানু হাত দিয়ে মাটি সরাতে থাকে। বাড়ির সবাই চলে আসে। লালবানুকে থামানোর চেষ্টা করে। ফরিদা বেগম এবং মালিকা বেগম তাকে ধরে। লালবানু তাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আর বলে, তোমরা খুনি, তোমরা আমার মাইয়ারে মাইরা ফেলেছ, আমার থেকে তারে দূরে করছো, আমার মাইয়াটারে আমার মুখটা দেখতে দাও নাই। এটা বলে লালবানু তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর পুনরায় মাটি সরানোর চেষ্টা করে। সে পাগলের মতো বলছে, এই বাড়ির অমানুষগুলা আমার মাইয়ারে আর আমারে দেখা করতে দেয় নাই। আমি আমার মাইয়ারে দেখব, আমার মাইয়াও আমারে দেখব। মাঝে দেশে লালবানুকে একটি লাথি মারে। লালবানু মেঝেতে পড়ে যায়। মালিকা বেগম মাজেদকে ধমক দিয়ে বলে, সন্তান হারাইছে, মাথা ঠিক নাই, তাই বলে তুই এমন করবি? মাজেদ রাগান্বিত গলায় বলে, ও যেটা করতেছে সেটা পাপ। কবর দেওয়া মানুষের লাশ বাইর করা কত বড় পাপ সেটা ওর জানা উচিত। আমার মাইয়া আমারে দেখব, আমি আমার মাইয়ারে দেখব, আমাগো মা মাইয়ার দেখা হওয়া লাগবো। আমার মাইয়া আমারে দেখতে চায়, আমিও তারে দেখতে চাই। এটা বলে লালবানু আবারও একই কাজ করতে যায়। তখন মাজেদ খাতাকে টেনে নিয়ে আসে। লালবানু আসতে চায় না। সে চিৎকার দিয়ে বলে, আমার মাইয়ার লাগে আমারে দেখা করতে দাও। আমার মাইয়া আমার জান, আমার কলিজা, আমার ফুল। লালবানুর পাগলামি সময়ের সাথে বেড়ে যায়। মাজেদ খা তাকে ঘরে নিয়ে আসে। ফরিদা বেগম লালবানুকে ধরে, তাকে ধরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লালবানু বুঝে না। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে ফুলজানের কবরের ওপর পড়ে। তার মা সত্তার আবেগী মন বলে, সেই দিন ওরা আমারে মাটি খুঁড়তে দিলে আমার মাইয়া নিশ্চয় আমারে দেখতে পারত। আমিও আমার মাইয়া সুন্দর চেহারা খান পরাণ জুড়াইয়া দেখতে পারতাম। লালবানু সেখানে বসে পড়ে। সে কান্নায় ভেঙে পড়ে। সে ফুলজানকে বলে, সেই সময়ও তোমার আম্মা ভালো ছিল ফুলজান। সে নিজের মনের মধ্যে এক পরপুরুষের লাইগা অনুভূতি জন্মাইলেও সে অনুভূতিরে প্রায় সেই প্রশ্রয় দেয় নাই। তারপর থেকে তোমার আম্মা খারাপ হয়ে গেছে, সে অনুভূতির প্রশ্রয় দিছে। পাপ করছে, এই একই পাপ ভাবি করছিল, তার তো মেলা বড় শাস্তি হয়েছে, আমারও কি হইব? লালবানু এসব কথা ভেবে আরো বেশি ভেঙে পড়ে। তার বুকের মধ্যে ভয় জন্মায়। সে মনে মনে বলে, আমি আমারে নিজের কলঙ্কি বানাইয়া ফেললাম। এই কলঙ্কের দাগ কিভাবে যাইব? খাবারের পরিবেশ কেমন শান্ত হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে মাজেদ খা এবং ফরিদা বেগম দুজনেই মারা গেল। মালিকা বেগম একদম ভেঙে পড়ে। অন্যদিকে আলতাপের ফরিদার জন্য কষ্ট হচ্ছে। একসাথে এতদিন ছিল, মায়া জন্ম নিয়েছিল প্রচুর। সেই মায়া থেকে আজ কষ্ট হচ্ছে।
নয়তো আলতাফ জানতো ফরিদার পরিণতি খুবই খারাপ হবে। এত খারাপের মাঝে যেটা ভালো ঘটেছে তা হলো গতকাল ডাকাত দুটি লুটপাট করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে। তাদের অন্যায়ের শাস্তিও হবে। নিজাম বেশ খুশি হয়। এই দলটি তার বোনের সাথে খারাপ কাজ করেছিল, তাদের পুলিশ ধরতে পেরেছে শুনে সে মনে মনে বেশ খুশি হয়। নিজাম লালবানুকে খুঁজতে খুঁজতে ফুলজানের কবরের কাছে চলে আসে। সেখানে বসে লালবানুকে কান্না করতে দেখে অবাক হয় না। এই কয়েক মাসে এই ঘটনা একদিন নয়, ঘটেছে বহুবার। নিজাম এসে মলিন মুখ নিয়ে লালবানুর পাশে বসে। লালবানু নিজামের উপস্থিতি বুঝতে পেরে বলে, সবাই তো তাগো পাপের শাস্তি পাইতেছে, আমরাও পাইব, তাই না? কোনটারে তুমি পাপ কইতাছো লালপরি? নিজামের এই কথার জবাবে লালবানু বলে, যেটা। নিজাম লালবানুকে থামিয়ে দেয়। তারপর বলে, সবার ভালো থাকার অধিকার আছে, একটা নরক থেকে বাঁচতে কারো ধরা হাত ধরা পাপের নয়। তুমি জীবনে এত অশান্তিতে ছিলা, সেই জীবন একটু শান্তির লাইগা আমারে সঙ্গী বানাইছো, এটা পাপ নয়। হাজারবার গলা ফাটাইয়া পড়লেই কি ভুল ঠিক হয়ে যাব? যেটা পাপ সেটা যে কোনো অবস্থায় পাপ। লালবানুর এই কথার জবাব দিতে পারে না নিজাম। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমরা যখন এইখানে জড়াইয়া গেছি তখন কি করতে পারি? আমরা আমাগো ভুলের জন্য মাফ চাইতে পারি, সেই লগে ভুলটারে শুধরে নিতে পারি। নিজামের কথা শুনে লালবানু নিজামের দিকে তাকায়। নিজাম মান হেসে বলে, বিয়া করবা আমারে লালপরি? লালবানুর চোখে মুখে খুশি দেখা দেয়। আবেগের বশে সে নিজামের সাথে জড়িয়ে গেছে। সে জানে সে ভুল করেছে। সেই ভুলটাকে যদি এভাবে ঠিক করা যায় তবে ক্ষতি কিসের? নিজাম পুনরায় বলে, তোমারে আমার প্রথম দিনই ভালো লেগে গেছিল। আমি সেই দিনই জানতাম আমি যা করতেছি সেটা ভুল। আমি পরের বইয়ের দিকে নজর দিছি, তাই তোমারে পাওয়ার আশা কখনো করি নাই। জানতাম এটা হওয়ার না, তবে ভাগ্য ভালো ছিল তাই তোমারে পাইয়া গেছি। এবার আমাকে ভুলটা ঠিক করে নিতে চাই। লালবানু নিশ্চুপ, তার মুখে কোনো শব্দ নেই। লালবানুর থেকে জবাব না পেয়ে নিজাম পুনরায় বলে, আমার ঘরের ঘরণী হইবা লালপরি? লালবানু কান্নারত চোখের কোণে হাসি ফুটে ওঠে। নিজাম বুঝে যায় সে সম্মতি পেয়ে গেছে। নিজাম লালবানুর সম্মতি পেয়ে বলে, এইসব ঠিক হয়ে যাক, তারপর আমরা বিয়ে কইরা নিব। এই বিয়েটা কি সমাজ মায়না নিব? লালবানুর এই প্রশ্নের জবাবে নিজাম মান হাসে। তারপর বলে, সমাজ না মায়না নেওয়ার কি আছে? তোমার তো এখন জামাই নাই, এখন তুমি বিয়ে করতেই পারো। লালবানু আজ অনেকদিন পর নিজামকে বেশ ভালোভাবে লক্ষ্য করে। নিজামের সুন্দর মুখশ্রী আরও সুন্দর হয়ে উঠেছে। তার কারণ তার মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখা দিচ্ছে, যার জন্য তার সৌন্দর্য আরও বেড়ে গেছে। লালবানু খুশি হয়ে সেখানে থেকে চলে যায়। 2 মাস কেটে যায়। আলতাফ খাঁ এখন শহরে থাকে। সে গ্রামে একদমই আসে না। আগে যা একটু আসতো এখন একদমই আসা বন্ধ করে দিয়েছে। এর মাঝে মালেকা বেগম লালবানু এবং নিজামের সম্পর্কের কথা জেনে যায়। সব জেনে সে লালবানুর গালে থাপ্পড় বসিয়ে দেয়। সে রাগান্বিত গলায় বলে, ছোট বউ ঠিকই বলছিল, তুই ওই পোলার লগে সম্পর্ক কইরা আমার পোলারে খাইছ। ওই পোলার লগে তোর সম্পর্ক কতদিনের? প্রথম থেকেই তো ঢলাঢলি আমার অসহ্য লাগতো। মালেকা বেগম আরও অনেক কথা শোনায়। লালবানু স্পষ্টভাবে বলে, আমি তারে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। মালেকা বেগম আবারও থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়াইয়া এক কামের পোলারে বিয়ে করতে চাও? তুই আমার পোলার বউ, এই খাবারের বড় বউ হইয়া কামের পোলার লগে পীড়িত করছ। এটা সমাজের লোক জানলে কি কইব? আমার পোলাডারে খারাপ কইব, আমার পোলার নাম লইয়া তোর বদনাম করব। এইটা আমার পোলার অসম্মান। মালেকা বেগম বেশ বকাঝকা করে। লালবানু তাকে বোঝাতে চায়, উল্টো মালেকা বেগম তাকে ধমক দিয়ে বলে, বেশিবার বাড়িস না। ওই পোলারে আমি দেখে নিব। আমার বাড়িতে থাইকা আমার পোলার বউর লগে পিরিতি, আবার বিয়ার করার শখ জাগছে। দেখি কিভাবে বিয়া করস তোরা। মালেকা বেগম বেশ রাগান্বিত গলায় কথাগুলো বলে চলে যায়। মালেকা বেগম ভাবতে পারে না তার ছেলের বউ এক
কাজের ছেলের সাথে বিয়ে করবে, তারপর এই গ্রামের মানুষ রাখবে, তারা তো রটিয়ে দেবে। আগে থেকে এদের সম্পর্ক ছিল, সেটা জানতে পেরে মাজেদ খায়ের বুক ব্যথা উঠেছে। মাজেদ খা তার বউকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। মৃত্যুর পর তার এমন অসম্মান মা হয়ে মালিকা বেগম মেনে নেবে না। আজকাল 7 দিন ধরে নিজাম নিখোঁজ, সেটা জানতে পেরে লালবন স্তব্ধ হয়ে গেছে। নিজাম এবং তার মা জাহানারা বেগমকে গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লালবনু এসব জেনে খুব ভয় পাচ্ছে। তবে কি মালিকা বেগম তার কথা রাখতে নিজাম এবং তার মায়ের অস্তিত্ব মুছে দিল? লালবানু মালিকা বেগমের মুখোমুখি বসে আছে। সে বেশ শান্ত গলায় বলে, আপনি নিজামের লোকে কি করছেন আম্মা? মালিকা বেগম জবাব দেয় না, সে বিরক্ত হয়। লালবানু এবার অনুরাগের গলায় বলে, আম্মা আমি জানি আমি মেলা বড় ভুল করছি, কিন্তু আমি ভালো থাকতে চাইছি। এটা কি আমার অপরাধ? হয় অপরাধ, অন্যায় যার লাই করা হোক না কেন, যেটা অন্যায় সেটা অন্যায়। মালিকা বেগম স্পষ্ট গলায় কথাটি বলে। লালবানু চুপ করে যায়। সে আরও দুবার মালিকা বেগমের কাছে নিজামের কথা জানতে চায়, কিন্তু মালিকা বেগম কিছুই বলে না। লালবানু নিজের ঘরে এসে কান্নায় ভেঙে পড়ে। তার জীবনটা কেমন হয়ে গেছে। লালবানু নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, লালবানু গো, ভালো থাকতে চাইতে নাই। লালবানুকে জীবনে ভালো থাকা লেখা থাকে না। লালবানু চোখের অশ্রুতে বিছানা ভিজে যায়। লালবানুর জন্ম হয়েছে কষ্ট পাওয়ার জন্য, তাই সব সময় তার সাথে দুঃখের ঘটনা ঘটেছে। তার সাথে ভালো কিছু ঘটেনি, হয়তো আর কখনো ঘটবে না। তাই তো নিজাম এভাবে হারিয়ে গেল। সময় ধীরে ধীরে কেটে যায়, দিন পেরিয়ে মাস যায়। নিজামের আর দেখা মেলে না। এই কয়েক মাসে লালবানু বেশ স্বাবলম্বী হয়েছে। সে এখন বাহিরের দুনিয়ায় একা একা চলাফেরা করতে পারে। এত বড় বাড়িটি সব দেখাশোনা একা হাতে করে। মালিকা বেগম বেশিরভাগ সময় ঘরে কাটায়। সে বাড়ির কোনো কাজে আগ্রহী নয়। আসলে মাজেদ খায়ের মৃত্যু, আলতাফের শহরে একা থাকা, সব মিলিয়ে সে নিজেও বেশ কষ্টে আছে। লালবানু সময় মতো তার ঘরে খাবার দিয়ে আসে। সেই সময় লালবানুর সাথে মালিকা বেগমের দেখা হয়, তবে কথা তেমন হয় না। লালবানু তার ফোলা পেটে হাত দিয়ে সন্তানকে অনুভব করছিল। সেই সময় চোখ বন্ধ করতে সে দেখে ছোট ছোট পায়ে তার মেয়ে তার দিকে এগিয়ে আসে। আলতো করে তার হাতে নিজের ছোট নরম হাতটি রাখে। লালবানুর মুখে হাসি ফুটে ওঠে। সুলতানের কথায় কল্পনা থেকে বেরিয়ে আসে লালবানু। সুলতান বলে, লালবানু। লালবানু ভাবনা থেকে বেরিয়ে আসতে তার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নীলুফা এগিয়ে এসে বলে, তুমি কান্না করছো? লালবানু মাথা নাড়িয়ে না জানায়। সে চোখ মুছে নেয়। নীলুফা তাকে বসতে বলে। লালবানু বিছানার এক পাশে বসে নীলুফার ফোলা পেটের দিকে তাকিয়ে থাকে। সে একটু আগে যখন নীলুফাদের বাড়িতে আসে, তখন দরজা দিয়ে দেখে সুলতান খুব যত্ন নিয়ে নীলুফার হাত ধরে তাকে রান্নাঘর থেকে নিয়ে আসছে। তারপর বলছে, এই অবস্থায় তোমার রান্না করতে কে বলছে? একটু রান্না করলে কি হবে? নীলুফার প্রশ্নের জবাবে সুলতান বলে, আমার বাবু মেলা কষ্ট পাইব, আমি সেটা চাই না। ওহ, শুধু বাবু কষ্ট পাবে? নীলুফা কিছুটা অভিমানী সুরে বলে, যার জবাবে সুলতান বলে, তার আম্মারও কষ্ট হইব। নীলুফাকে দেখে লালবানু বুঝতে পারে সে গর্ভবতী। তাদের সুন্দর মুহূর্ত দেখে কল্পনায় নিজের মেয়ের ভাবনায় চলে যায় লালবানু। নীলুফা কিছুটা অবাক চোখে লালবানুকে দেখে বলে, তুমি এত দূর শহরে একা একা আসলে? হয়, আমার তো কেউ নাই, তাই একা আসতে হলো। লালবানু মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলে। নীলুফা এবং সুলতান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। লালবানু তাদের অবস্থা বুঝতে পেরে বলে, যার লাইগা আসলাম? হ্যাঁ বলো, নীলুফা জানতে চায়। লালবানু বেশ শান্ত গলায় বলে, তোমার আম্মা আর ভাইজানের কি খবর? নীলুফা এই কথা শুনে বেশ অবাক হয়। সে বিস্ময়কর দৃষ্টিতে বলে, মানে? এটা তো আমাকে চাইয়া তোমার ভালো জানার কথা লালবানু। সুলতানের কথায় লালবানু জিজ্ঞাসার দৃষ্টিতে তার দিকে তাকায়। লালবানু বলে, তোমরা এক লগে গ্রামে থাকো, আমরা তো থাকি না। তাগো লগে আমাকে যোগাযোগ নাই। বিয়ার পর একবার গেছিলাম, সেই সময়ে তারা বইরা দিছিল আর যেন গ্রামে না যায়।
আসলে বোধ হয়তো গ্রামের মানুষ, তাগো কাছে সমাজের মূল্য বেশি। তাই সমাজের কথা শুনে তারা থাকতে পারবো না। আমরাও কথা বাড়াই নাই। প্রতিবেশীরা আমাগো সামনে কথা শুনাইলে আমরা জবাব দিতে পারি, আড়ালে শুনাইলে তো আমাগো কিছু করার নাই। তাই তাগো শান্তির লাইগা আর গ্রামে যায় নাই। তারা তারপর থেকে আমাগুলোকে যোগাযোগ রাখে নাই, আমরাও না। নীলুফা এবং সুলতান নিজামদের খবর জানে না শুনে লালবানু বেশ হতাশ হয়, তবে সেটা বুঝতে দেয় না। তাদের সাথে হাসি মুখে কথা বলে। লালবানু বেশ কৌশলের সাথে প্রসঙ্গ বদলে ফেলে। লালবানু বলে, তোমাকে বিবাহিত জীবন তাইলে মেলা ভালো আছে? লালবানু প্রশ্নটি নীলুফাকে করে। নীলুফা জবাবে খুশি হয়ে বলে, হ্যাঁ, সুলতানের মতো জীবনসঙ্গী পেয়েছি, এটাই অনেক। নীলুফা ধীরে ধীরে সুলতানের প্রসঙ্গ করতে থাকে। সুলতান এসব শুনে মুচকি হাসে। নীলুফা জানায়, শহরে এসে প্রথম প্রথম সে বেশ মনমরা থাকতো। সবসময় সুলতান তাকে সঙ্গ দিয়েছে, তার মন ভালো করার চেষ্টা করেছে। নীলুফা খুশি মনে সব বলে যায়। লালবানু মুগ্ধ হয়ে সব শুনে। তার চোখ মুখে মুগ্ধতা ফুটে ওঠে। লালবানু সুলতানের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই সমাজে সুলতানের মতো পুরুষ মেলা আছে, আমরা তাকে দেখতে পাই না। আসলে সমাজে মাজেদ খায়ের মতো পুরুষকে নোংরামো ছড়িয়ে যায়, যার ভিড়ে সুলতানরা হারিয়ে যায়। নইলে সুলতানরা এই সমাজে কম নাই। একটা সমাজে শুধু মাজেদ খায়ের মতো পুরুষরা থাকে না, সেখানে সুলতানও থাকে। ভাগ্যবান তারা যারা সুলতানকে জীবনসঙ্গী হিসেবে পায়। লালবানু সুলতান এবং নীলুফার থেকে বিদায় নিয়ে গ্রামে চলে আসে। দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। আজও লালবানু নিজামের খোঁজ পায়নি। তবে সে ভীষণভাবে নিজামের অপেক্ষা করছে। নিজামের অপেক্ষায় প্রহর গুনে চলছে। সেদিন সন্ধ্যাবেলা লালবানু কাঁথা সেলাই করছিল। বাহিরে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য চারদিক অন্ধকার হয়ে গেছে। লালবানু একটি বাতি জ্বালিয়ে কাঁথা সেলাচ্ছিল। সেই সময় সদর দরজায় কেউ কড়া নাড়ে। লালবানু শব্দ পেয়ে এসে দরজা খোলে। লালবানু হতভম্ব হয়ে যায়। সে 2 বছর ধরে তার অপেক্ষা করছে। সেই মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছে। লালবানু নিজামের দিকে ভালোভাবে তাকায়। নিজাম এখন প্রাপ্তবয়স্ক যুবক হয়ে গেছে। নমুখ ভর্তি দাড়ি গজিয়েছে। চোখগুলো শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে। লালবানু স্তব্ধ হয়ে নিজামকে দেখে যাচ্ছে। নিজামও লালবানুকে দেখছে। এক পর্যায়ে নিজাম লালবানুকে জড়িয়ে ধরে। তারপর বলে, মেলা ভালোবাসি লালপরি। লালবানু জবাব দেয় না। নিজাম নিজের মাথাটি তুলে লালবানুর কপালে কপাল ঠেকায়। তারপর বলে, তোমারে ছাড়া থাকতে এত কষ্ট হইব জানলে, তোমারে ছেড়ে কোথাও যাইতাম না লালপরি। লালপরি লালবানু মান হাসে। তারপর শান্ত গলায় বলে, মেলা দূর থেকে আইসো, চলো প্রথমে ভেজা কাপড় বদলাইয়া নাও। নিজাম সম্মতি জানায়। বাহিরে বৃষ্টি হয়, নিজাম পুরো ভিজে গেছে। ভেজা শরীরে লালবানু জড়িয়ে ধরার জন্য সেও খানিক ভিজে গেছে। নিজাম ভেজা কাপড় বদলে তার আগের রেখে যাওয়া কাপড়গুলো পরে নেয়, যেগুলো লালবানু তুলে রেখেছিল বেশ যত্ন করে। লালবানু বিছানার উপর বসেছিল। নিজাম এসে তার পাশে বসে। তারপর বলে, আমার কথা তোমার মেলা মনে পড়ছিল লালপরি? মনে পড়ছে। আজকের এই দিনটার লাগে আমি এতদিন ধরে অপেক্ষায় করছি। লালবানু বেশ শান্ত গলায় জবাব দেয়। আকাশে মেঘের গর্জন শোনা যায়। তার মাঝে লালবানুর এত শান্ত কণ্ঠে নিজাম বেশ অবাক হয়। সে ফিরে এসেছে, সেটা নিয়ে লালবানুর মধ্যে তেমন ভাবান্তর দেখা যাচ্ছে না। নেই কোনো উল্লাস। মুখ বলছে অপেক্ষা করছিল। লালবানু নিজামের চোখের দিকে ভালোভাবে তাকায়। তারপর বলে, আমারে ছাইরা কেন চলে গেছিলা? এটা আমার ভুল ছিল। তোমারে ছাইরা যাওয়া আমার ঠিক হয় নাই লালপরি। আমি নিজাম কথাটি শেষ করতে পারে না। তার পূর্বে লালবানু তাকে থামিয়ে দেয়। তারপর খুব সুন্দর করে তাকে জড়িয়ে ধরে। লালবানু বলে, যখন ছাইরা গেছিলা তখন ফেরত আসা ঠিক হয় নাই তোমার। লালবানু কণ্ঠে কিছু একটা ছিল যা নিজামকে হতভম্ব করে দেয়। লালবানু পূর্বের মতো কঠিন গলায় বলে, পাপ কইরা কেউ কখনো পার পায় নাই, আমিও পাবো না, তেমনি তুমিও পাইবে না। এখন অবধি আমি আমার পাপের শাস্তি পাই নাই কেন জানো? নিজাম বেশ হতবাক হয়ে যায়।
লালবানু এসব কি বলছে? নিজামকে অবাক করে দিয়ে লালবানু বলে, আজকের এই দিনটার লাইগা আমি এখনো বাইচে আছি। নিজাম কিছু বুঝে ওঠার পূর্বে লালবানু তার পেটে ছুরি বসিয়ে দেয়। নিজাম হতভম্ব হয়ে লালবানুর চোখে চোখ রাখে। লালবানুর চোখের দিকে তাকিয়ে সে আরো ভয় পায়। সে চোখে তার জন্য ভালোবাসা নেই, আছে শুধু হিংস্রতা। লালবানু ছুরি বের করে পুনরায় নিজামের পেটে আঘাত করে। তারপর বলে, আমার পাপের শাস্তি আমি পাইছি। আমি কঠিন সময় ধৈর্য না ধইরা তোমার লাইগা জাগা এক পাপের অনুভূতিতে সাড়া দিছি। তাই মাজেদ খায়ের মতো খারাপ লোকটার এত সহজ মরণ হইছে। আমি যদি পাপে না জড়াইতাম তাহলে ওর মরণটা অনেক কঠিন হইতো। এখন যে এটা তোমার হইব। নিজাম মেঝেতে পড়ে যায়। লালবানু একের পর এক ছুরি দিয়ে তার গায়ে আঘাত করতে থাকে। নিজাম আতঙ্কিত গলায় বলে, তুমি ভুল করতাছ। আমি তোমারে মেলা ভালোবাসি লালপরি। তাই তরে আমি সেই ভালোবাসার উপহার দিতেছি। তুই মাজেদ খায়ের চাইও খারাপ লোক। মাজেদ খার যাই করুক, মন লইয়া খেলে নাই সে। লালবানু একটি গালি দিয়ে দেয় নিজামকে। তারপর যেটা বলে সেটা শুনে নিজাম হতভম্ব হয়ে যায়। তার দুনিয়া থমকে যায়। লালবানু কঠিন গলায় বলে, তোর ভালোবাসা তোর কাল হইল। আজ তুই ভালোবাসা আমার কাছে না এলে আমার শাড়ির আঁচলের নিচে থাকা আমার হাতের ছুরিটা দেখতে পাইতি। আমি তোর একের পর এক আঘাত করার আগে তুই আমারে থামাইতে পারতি, কিন্তু তুই এসব পারস নাই। কারণ তুই ভালোবাসা মায়ায় জড়াইয়া ভুল করছস। তুই ফিরা এসা ভুল করছস। নিজাম যখন ভেজা কাপড় বদলাতে গিয়েছিল সেই সময় লালবানু নিজের কোমরে ছুরি গুজে নিয়েছিল। নিজাম আসতে সুযোগ বুঝে তাকে জড়িয়ে ধরে আঘাত করে দিল। নিজাম কখনো স্বপ্নেও ভাবেনি এমন কিছু ঘটতে পারে। তাই লালবানু খুব সহজে তাকে কাবু করতে পেরেছে। লালবানু একের পর এক নিজামকে আঘাত করতেই থাকে। ধীরে ধীরে নিজাম নিস্তেজ হয়ে পড়ে। নিজের শেষ মুহূর্তে নিজাম লালবানুকে কিছু একটি বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। লালবানু তাকে সেই সুযোগ দেয়নি। নিজাম পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পরও লালবানুর হাত থামছে না। তার হাত নৃশংসভাবে তাকে আঘাত করতে থাকে। নিজামের নিথর দেহটির দিকে তাকিয়ে লালবানু বলে, আমি ভাবছিলাম জামাই রেখা পর পুরুষের জায়গা ওঠা প্রেমটা আমারে কলঙ্কিত করছে, কিন্তু আমি ভুল ছিলাম। আমার শরীরটা আগে থেকেই কলঙ্কিত হয়ে গেছিল। তাই তো শয়তান আমারে বাঘে নিতে পারছে। আমার মনে পাপের অনুভূতি জাগাইছে, যে এটারে ভালোবাসা কয়। বাস্তব তো এটা। এই জগতে লালবানুগো কখনো ভালো হয় না। কিছু কিছু লালবানুগো কপালে ভালো লেখা থাকে, যারা ধৈর্য ধৈর্য শেষ অবধি লড়তে পারে। কিন্তু আমি পারি নাই। আমি ধৈর্য ধৈর্য থাকতে পারি নাই। তাই শয়তানে আমারে তোমার মতো মানুষের দিকে ঠেলা দিছে। সেদিন ফরিদা বলেছিল আশালতা গর্ভবতী ছিল। যেটা শুনে লালবানু বুঝে যায় মাজেদ খা ঠিক ছিল। তার কোনো সমস্যা ছিল না। ফুলজান মাজেদ খায়ের মেয়ে। সব ঠিক ছিল। হঠাৎ নিজাম নিখোঁজ হয়ে গেল। লালবানু তার ভালোবাসা নিজামকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। মালেকা বেগমকে বারবার এসে তাড়া দেয়। মালেকা বেগম নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে, লজ্জা করে না জামাইয়ের আম্মার কাছে আইয়া নাগরের কথা জিজ্ঞেস করস? না করে না, কারণ আপনার পোলায় একটা অমানুষ ছিল। লালবানুর এই কথায় মালেকা বেগম আরও রেগে যায়। যেমনই হোক তারই সন্তান। তখন বাধ্য হয়ে লালবানু বাচ্চা নিয়ে করা সব কাণ্ড মালেকা বেগমকে বলে। মালেকা বেগম সব শুনে অবাক হয়ে যায়। বেশি অবাক হয় আশালতা গর্ভবতী শুনে। মালেকা বেগম তার ছেলের এমন ধারণা সম্পর্কে জানতো না। তবে আশালতা গর্ভবতী ছিল শুনে সে আফসোস করে। তারপর বলে, কবিরাজের চিকিৎসা তাইলে আমাকে পুয়াতি হয়েছিল। লালবানু মালেকা বেগমের কথা শুনে অবাক হয়ে যায়। সে শান্ত গলায় বলে, কবিরাজের চিকিৎসা হয়? যে কবিরাজরে দেখায় তোমার বাচ্চা হইল সেই কবিরাজ আশালতারে দেখছিল। লালবানু হতভম্ব হয়ে যায়। সে মালেকা বেগমের থেকে নিশ্চিত হয় মাজেদ খা লালবানুকে প্রথম যে কবিরাজ দেখাতে নিয়ে গিয়েছিল সেই কবিরাজ আশালতাকে দেখেছিল। মালেকা বেগম বলে, একদিন রাইতেই তো গোসল দিয়া দোয়া পইরা দিছে। লালবানু বিস্ময়ে মেঝেতে বসে পড়ে। সে বুঝে যায় এখানে অন্য কোনো ঘটনা ঘটেছে। কবিরাজ সম্পর্কে লালবানু পূর্বে যে অভিজ্ঞতা অর্জন করেছে
তাতে তার ভাবনা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। লালবানু কবিরাজের বাড়ি এসে তার সামনে বসে আছে। কবিরাজ বেশ বিরক্ত হয়। লালবানু শান্ত গলায় বলে, আপনি বইলা দেন, আশালতা ভাবির লাগে আপনি কি ঘটনা ঘটাইছেন? কবিরাজ কিছুটা থতমত খেয়ে যায়। সে কিছু একটি করার চিন্তা করছে। তার চোখ লালবানুকে ওপর থেকে নিচ অবধি দেখছে। লালবানু বেশ কৌশলে বলে, আমার লগে খারাপ কিছু করার চিন্তা করেন না। আমি পুলিশ খবর দিয়ে আইছি। বাড়ি ঠিকভাবে যাইতে না পারলে পুলিশ এসে আপনারে ধরবে। লোক আমার ঠিক করা আছে যে পুলিশের কাছে যাইব। কবিরাজ পুলিশের কথা শুনে ভয় পেয়ে যায়। লালবানু বেশ ঠান্ডা মাথায় বলে, মাজেদ খায়ের অগোচরে আপনি তার বউর লোকে খারাপ করছেন। এটা গ্রামে রইটা গেলে আপনার কি হইব জানেন? লোকে কি বলবো? পুলিশে অবধি লইয়া যাইব। ফালতু কথা বইল না, আমি কিছু করি নাই। পুলিশ আমার শুধু শুধু ধরবো? কবিরাজের কথা শুনে লালবানু সম্মতি জানিয়ে বলে, এটা ঠিক বলছেন। পুলিশে প্রমাণ ছাড়া আপনি কেন ধরবো? আসলে তো ভাবি তো বাইসা নাই, তাই আমি বাইসে আছি। তো কবিরাজ বুঝতে পারে না। লালবানু মান হেসে বলে, আপনি আমার ওষুধ খাইও এক কী জানি করতে চাইছিলেন মনে নেই? আমি নিজে সাক্ষী হয়ে সেটা পুলিশে বললে নিশ্চয়ই পুলিশ সবটা বিশ্বাস করে ফেলাইব। কবিরাজ ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে, আমার কি দোষ? আমারে যা কইছে আমি তাই করছি। মানে আপনারে কে কি কইছে? কবিরাজ ধীরে ধীরে সব বলতে শুরু করে। এবার লালবানু হতভম্ব হয় না। সে জানতো এরকম কিছু হয়েছে, তবে মাজেদ খা এভাবে জড়িত সেটা সে জানতো না। মাজেদ খা কোনোদিন বাবা হতে পারবে না, যেহেতু তার ভাইয়ের দ্বারা সম্ভব নয় বংশবৃদ্ধি করা। আলতাফ খা সমাজের চোখে পুরুষ বলে সবাই তার নামটা পুরুষ হিসেবে সম্বোধন করে, কিন্তু বাস্তবে তো সে নারী পুরুষ কিছুই নয়। তার দ্বারা বংশবৃদ্ধি সম্ভব নয়। তার বিষয়টা ধামাচাপা দেওয়া গেলেও মাজেদ খা গ্রামের মাতব্বর, তার বিষয়টা ধামাচাপা দেওয়া যাবে না। তার বংশে বাচ্চা নেই, সমাজ তাকে ছি ছি করবে। তাই সে একদিন আশালতাকে নিয়ে কবিরাজের কাছে আসে। সেদিন মাজেদ খা জোর করে আশালতার কবিরাজের সাথে সম্পর্ক ঘটায়। শুধু সেদিন নয়, যার জন্য আশালতা ভীষণ বিষণ্ণ ছিল, সবসময় ঘুমড়ে থাকতো। মাজেদ খা হলো সমাজে সেই বিকৃত মানুষ যার কাছে পাপের ভয়ের থেকে সমাজের মানুষের কথার ভয় ছিল, যার জন্য সে নিজের অক্ষমতা ঢাকতে এই পথ বেছে নেয়। কিন্তু তারপর আশালতা মারা যায়। কাণ্ড ফরিদা ঘটালেও মাজেদ খা জানতো সে আত্মহত্যা করেছে। মাজেদ খায়ের মনে হয় সে জোর করে আশালতাকে দিয়ে এটা করানোর জন্য আশালতা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। এর মাঝে রফিক শিকদার আর এক যন্ত্রণা হয়ে দাঁড়ায়। ধরা দেয় মাজেদ খায়ের কাছে। সে একবার কবিরাজ বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় সবটা দেখে ফেলেছে, যার জন্য সে মাজেদ খায়ের কাছে টাকা দাবি করে। মাজেদ খা দেয়। আশালতার মৃত্যুর পর রফিক শিকদারের চাহিদা বেড়ে যায়। সে সমান তালে মাজেদ এবং কবিরাজকে ভয় দেখায়, যেটা সহ্য করতে না পেরে মাজেদ খা তাকে মেরে ফেলে। আশালতার মৃত্যু ধাপাচাপা দেওয়া গেলেও পরবর্তীতে মাজেদ খা বিয়ে করে সেই এক কথা, তার বাচ্চা কেন হচ্ছে না। চায়ের দোকানে আড্ডায় বসলে এটা নিয়ে প্রায়ই কথা উঠত। তখনই মাজেদ খা ভয় পেত। তার অক্ষমতার কথা জানতে পারলে সমাজ তাকে এক ঘরে করে দেবে। সে এত ভালো বংশের পুরুষ হয়েও লোকের কাছে এটা মজার হয়ে উঠবে। এতক্ষণ কবিরাজের থেকে সবটা শুনে লালবানু চলে যায়। তবে যাবার সময় মনে মনে বলে, তোমার অপরাধীকে কি নিয়তির হাতে ছাইরা দিব অস্বাভাবিক? এটা ভাবতে ভাবতে লালবানু চলে যায়। তার মাথায় একটি প্রশ্ন, সত্যি যদি মাজেদ সক্ষম হয় তাহলে তার ফুলজান কার সন্তান? এভাবে লালবানুর দুনিয়া গরমিল হয়ে যায়। তার ভাবনাগুলো কেমন এলোমেলো হয়ে যায়। মাজেদ খা বাড়ি ফিরে লালবানু এবং নিজামকে একসাথে দেখে প্রথমে রাগ করলো, পরে তার মাথায় বুদ্ধি খেলে যায়। রাতে মাজেদ খা নিজামকে একা ঘরে ডেকে পাঠায়। নিজাম আসতে মাজেদ খা বলে, আমার বউয়ের লোকে মেলা ভাব জমছে দেখি। কথাটি শুনে নিজাম বেশ ভয় পায়। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মাজেদ খা রহস্যময় হাসি দিয়ে বলে, আমার বউরে তোমার মেলা পছন্দ, তবে পাইতে চাও? মাজেদ খায়ের শেষ কথাটি শুনে নিজাম হতভম্ব হয়ে যায়। মাজেদ খা মান হাসে।
নিজাম আমতা করে বলে, আপনি খারাপ ভাবতেছেন, আমাগো মধ্যে তেমন সম্পর্ক নাই। নাই আমিও জানি, তাই তুই আমার বউরে ভালোবাসো সেইটাও বুঝি। নিজাম এই কথা শুনে ভয় পায়। মাজেদ খা শয়তানি হাসি দিয়ে বলে, পরের বউয়ের প্রতি পর পুরুষের ভালোবাসা কতক্ষণের জানোস? নিজাম হতভম্ব হয়ে যায় মাজেদের কথা শুনে। মাজেদ খা মান হেসে বলে, পাশের বাড়ির ভাবিরে দেওয়ার ভালো লাগে। কেন লাগে জানিস? দেওয়ার তাগো প্রতি একখান ভালোবাসা আছে, কিন্তু বিয়ে অবধি যায় না। পরের বউ ওই অবধি ঠিক আছে। মাজেদ খাঁর কথা শুনে নিজাম হতভাগ হয়ে যায়। এরপর মাজেদ খা যা বলে সেটা শুনে নিজামের বিস্ময়ে চোখ বড় হয়ে যায়। মাজেদ খা বলে, আমি তোরে সেই সুযোগটা দেব যেটা তুই চাস। কি? মাজেদ খা বেশ স্বাভাবিক কণ্ঠে তার সমস্যা খুলে বলে। তারপর সে বেশ অনুরোধ নিয়ে বলে, আমার একটা বাচ্চা দে, তুইও তোর চা পূরণ কর, লাগে আমারও আমার ইচ্ছা পূরণ করে দে। নিজাম প্রথমে রাজি হয় না। মাজেদ খায়ের কথার পরে তার মধ্যে থাকা খারাপ সত্তাটি জেগে ওঠে। প্রতিটি মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুটো সত্তা রয়েছে, যার মধ্যে সেটা বেশি ফুটে ওঠে। সে হিসাবে তাকে ভালো এবং খারাপ মানুষ বলা হয়। যারা ভালো হয় তারা সবসময় নিজের সর্বস্ব দিয়ে নিজের খারাপ সত্তাটাকে শেষ করে দেয়। কিন্তু নিজাম সেই ভালো পুরুষ হতে পারেনি। সে এমন সুযোগ হাতছাড়া করতে পারেনি। দিনের পর দিন এভাবে চলে। লালবানু গর্ভবতী হয়। সেই সময় মাজেদ খা নিজামকে ডেকে তাকে ভয় দেখায়। মাজেদ খা বলে, তুই আমার বউয়ের লগে পরকিয়া করছো, তার পেটে তোর বাচ্চা। এটা বললে আমি সারা গ্রামে তোকে দুইজনকে বেইজ্জতি করব। কি? নিজাম ভয় পেয়ে যায়। মাজেদ খা হেসে দেয়, বলে, বাচ্চাটা কিন্তু তোর, সেটা আমি খুব সহজেই প্রমাণ করতে পারবো। এটা নিশ্চয়ই তুই যে মানুষ। মাজেদের কথায় নিজামের মাথায় আকাশ ভেঙে পড়ে। মাজেদ খা বেশ ঠান্ডা গলায় বলে, তোর বোনটা আমার ভাল লাগে, তার লগে আমার বিয়েটা ঠিক কর, সব ঝামেলা মিটটা যাইব। প্রথমে নিজাম রাজি হয় না, পরে মাজেদের ভয় দেখানোতে সে ভয় পেয়ে যায়। এটা তো সত্যি বাচ্চাটা তার, যেটা খুব সহজে প্রমাণ করা যাবে। নিজাম বেশ হতভাগ হয়ে যায়। সে জেনে শুনে এত খারাপ মানুষের সাথে বোনের বিয়ে দিতে চায় না, তবুও বাধ্য হয়, যেটাই মাজেদ খায়ের পরিকল্পনা ছিল। সে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে। মাজেদ খায়ের কথায় বাধ্য হয়ে নিজাম তার মাকে তার বিপদের কথা বলে। অনেক অনুরোধ করে নীলোফার বিয়ে দিতে রাজি করায়। সেজন্য নিজাম লালবানুকে নীলোফার পালিয়ে যাওয়ার সময় সাহায্য করেনি, বরং ইচ্ছা করে মাজেদ খায়ের সাথে সব সময় থেকেছে, যাতে লালবানু তাকে একা না পায় আর না সব করতে বলে। কিন্তু সে নীলোফার সুলতানের সাথে চলে যাওয়ায় বেশ খুশি হয়েছিল। পরক্ষণে নীলোফার জীবনে ঘটে যাওয়া ঘটনা শুনে ভেঙে পড়ে। সে বুঝতে পারে সব কিছু মাজেদ খা করেছে, এজন্য বেশি করে তার উপর প্রতিশোধ নিতে ফিরে আসে নিজাম। সময় চলে যাচ্ছিল। একটা সময় পর লালবানুর সন্তানের জন্ম সময় চলে আসে। সেই সময় মাজেদ খা নিজামকে স্পষ্টভাবে বলে, পোলা হইলে আমি মাইনা নিব, কিন্তু পর পুরুষের মাইয়ারে নিজের পরিচয় দিব না। তাই মাইয়া হইলে তোর নিজের বাপ পরিচয় দিতে হইব, এটা মাথায় রাখিস। এসব শুনে নিজাম ভয় পায়। লোক সমাজে তার এই অপকর্ম ফাঁস হলে তার জীবনের সাথে তার মায়ের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। নিজাম এটা চায় না। সেদিন লালবানুর প্রসব বেদনা উঠলে নিজাম ধাই ডেকে নিয়ে আসতে যায়। নিজাম ধাইকে ডাকতে যাওয়ার পূর্বেই মাজেদের থেকে কিছু টাকা নিয়ে যায়। নিজের কাছে জমানো কিছু টাকা, সাথে মাজেদের টাকা, সবটা নিয়ে নিজাম ধাইয়ের হাতে দেয়। সে ধাইকে অনুরোধ করে বলে, চাচি, মাইয়া হইলে আপনি তারে মাইরা ফেলাইবেন। ধাই কথাটি শুনে প্রথমে রাজি হয় না, তবে পরে নিজাম তাকে আরও টাকা দেওয়ার কথা জানায়। শেষমেশ লোভে পড়ে দায় রাজি হয়ে যায়। তাই লালবানুকে এসে ঘুমের ওষুধ দিয়ে দেয়। লালবানু ঘুমিয়ে পড়তে পড়তে বাচ্চা হয়ে যায়। তাই কান্নার শব্দ কিছুটা শুনতে পায় লালবানু। বাচ্চা মেয়ে দেখে তাই তার কান্না বন্ধ করতে এবং তাকে শেষ করতে মুখ চেপে ধরে। কিছু সময় পর বাচ্চা শব্দ করা বন্ধ করে দিলে তাই হাত সরিয়ে নেয়। তারপর বাচ্চা নিয়ে মাজেদের কাছে যায়। মাজেদ মেয়ে দেখে সেটা নিজামের হাতে দিতে বলে। তাই বাচ্চাটি মৃত হয়ে জন্মেছে বলায় মাজেদ খা একটি অবাক চোখে নিজামকে দেখে। সে যা বোঝার বুঝে গেছে। সেই সময় মালিকা বেগম আসে।
কাপড়ে পেঁচানো বাচ্চাটি দেখে, কিন্তু মুখ ভালো করে দেখে না। মৃত শুনে মাজেদ বলে, বাচ্চাটারে মাটি দিয়ে দাও। নিজাম বেশিক্ষণ মরা মানুষ রাইখা দিতে নেই। নিজাম মাথা নাড়ায়। সে বাচ্চাটাকে নিয়ে যায়, কবরস্থানে মাটি চাপা দেয়। লালবানু বাচ্চা হারিয়ে পাগল প্রায় হয়ে যায়। যেহেতু সে নিজাম প্রায়ই সময় একসাথে কাটাতো, তাই লালবানু নিজামের প্রতি দুর্বলতা তৈরি হয়। সে সাথে নিজের মেয়ের খুনি মাজেদ খায়ের থেকে মুক্তি পাওয়ার আশা জন্মায়। এমন অনুভূতি হয় লালবানু নিজামের দিকে হাত বাড়ায়। সে জড়িয়ে যায় একটি ভুল সম্পর্কে। অন্যদিকে নিজাম লালবানুর দুর্বলতার সুযোগ নিয়ে অভিনয় করে যায়। একদিন লালবানু এবং নিজাম পাশাপাশি বসেছিল। সেই সময় নিজাম বলে, তোমার বয়স কত লালবানু? লালপরি, প্রায় 15 হইব। কেন? লালবানুর এই প্রশ্নের জবাবে নিজাম বলে, এই বয়সটা ভালো না লালপরি। এই বয়সে মাইয়ারা নিজেকে সামলাইতে পারে না, তাগো আবেগ ধইরা রাখতে পারে না, আর সে আবেগে ভুল কইরা ফালায়। লালবানু অবাক হয়ে নিজামের দিকে তাকায়। নিজাম শান্ত গলায় বলে, তুমি যদি কখনো জানতে পারো আবেগ তোমারে ভুল পথে ঠেলে দিছে, তখন কি করবা? জানি না। আমি তো এটা ভুল জানি, তাও জড়াইয়া গেছি। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে ভালো পবিত্র থেকে জীবনে সুখ পায়নি, সেজন্য শয়তানের ফাঁদে পা দেয়। যেটা ভুল জেনেও সে জড়িয়ে গেছে। এ বলে শাস্তি কি হবে ভাবলে মাঝে মাঝে ভয় হয়। 2 বছর পর নিজাম এবং লালবানুর সাক্ষাৎ নিজামের জন্য সুখের হয়নি, কারণ দিনটি তার শেষ দিন ছিল। সে যার টানে এসেছিল সেই লালবানু তাকে বারবার আঘাত করে শেষ করে দেয়। নিজামের নিথর দেহের সামনে লালবানু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর আনমনে বলে, আল্লাহ গো আল্লাহ, আমি মেলা বড় পাপ করছি, তোমার উপর ভরসা রাখি নাই। আমারে মাফ কইরা দাও। আমি আমার এই জীবনটা আর বইয়া নিয়ে যাইতে পারছি না। আত্মহত্যা মহাপাপ। একে আমার পাপের জীবন, তার উপর আত্মহত্যা কইরা আরো পাপ বাড়াইতে চাই না গো। তাই এবার এই জীবনটা কই যাইব সেটা তুমি ঠিক করো। আমার পরকীয়ার পাপ, এতগুলো খুনের পাপ, সবের বিচার তুমি করো। সেই সময় মালেকা বেগম এসে দরজার কাছে দাঁড়ান। সে নিজামের মৃতদেহ এবং লালবানুর রক্তে মাখামাখি শরীর দেখে ভয় পায়। সে অবাক হয়ে লালবানুকে দেখে, কিন্তু লালবানু নিশ্চুপ হয়ে রয়েছে। লালবানু ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে এক পা করে দরজার দিকে এগোয়। তারপর মালেকা বেগমের সামনে এসে থেমে যায়। লালবানু বলে, পুলিশ খবর দেন আম্মা, আমার কাছে 4টা খুনের বোঝা। পুলিশ আমারে লইয়া যাক। খুনগুলো আমি জাল লাইগাই করি না কেন, অন্যায় তো অন্যায়। এটা বলে মান হেসে লালবানু ঘর থেকে বের হয়। সে বাড়ি থেকে বের হয়ে আসে। বাহিরে তখন ঝড় থেমে গেছে, তবে আকাশ এখনো অন্ধকার, পরিষ্কার হয়নি। লালবানু আস্তে আস্তে করে ফুলজানের কবরের সামনে আসে। সেখানে এসে সে বসে পড়ে। ফুলজানের কবর জড়িয়ে ধরে শুয়ে পড়ে লালবানু। সে বলে, আম্মা, এই সমাজের ভয়ে মাজেদ খা তোমারে এই দুনিয়ায় নিয়ে আসছিল। সেই সমাজের ভয়ে নিজাম তোমারে শেষ কইরা দিল। এইটাই তোমার নিয়তি ছিল, বড় হইয়া যাতে এই সমাজ তোমারে অবৈধ বলতে পারে না। তাই আল্লাহ তোমারে তার কাছে লইয়া গেছে। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজের ফুলজানকে অনুভব করার চেষ্টা করে। এভাবে কিছু সময় কেটে যায়। খাবারের সামনে পুলিশের ভ্যান আসার শব্দ পায় লালবানু। সে শেষবারের মতো নিজের মেয়েটার কবরটা শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বলে, এই নিজাম, মাজেদ, লালবানু সবাই এই সমাজের লোকায়িত এক অংশ, কেউ মিথ্যা না।